আসসালামু আলাইকুম, দিস ইজ তানভীর আহমেদ অরণ্য। আমার ভয়েস কি ক্লিয়ার আসতেছে? এখন কি ঘোলা দেখা যাইতেছে কি ক্লিয়ার দেখা যাইতেছে না? এটা একটু কমেন্টে কমেন্ট করো প্লিজ, তাড়াতাড়ি। এখন কি ঘোলা দেখা যাইতেছে? প্লিজ কমেন্ট করো। ভয়েস ভয়েস ক্লিয়ার একদম? এখন তো ঘোলা দেখা যাইতেছে না নাকি? সব কিছু ঠিকঠাক আছে? ওকে, তো আবার আমি শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। যাই হোক, আবারও তোমাদের সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম। আমি তানভীর আহমেদ অরণ্য, ঢাকা কলেজে পড়ি। আমি ইন্টার সেকেন্ড ইয়ারে, সেকেন্ড ইয়ারে বলা ঠিক হবে না, আমি আসলে ইন্টার থার্ড ইয়ারে পড়ি, কারণ করোনা সুন্দর মতন বাস দিয়ে দিছে। যাই হোক, আমি 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 এইচএসসি দিব ইনশাল্লাহ, যদি আল্লাহ দেওয়ায়। আর আমরা ইতিমধ্যে মুনতাকিম, মাহি, ফারহান, প্রীতি ও সঞ্জু এদের ক্লাস দেখেছি, তারাই আমাকে সুযোগ দিয়েছে। সো তাদেরকে স্পেশাল থ্যাঙ্কস। আর ভেরি স্পেশাল থ্যাঙ্কস টু সোহান ভাইয়া, তার ইন্সপাইরেশনই আমরা কাজ করতেছি। আমি তোমাদের নতুন হায়ার ম্যাথ ইনস্ট্রাক্টর। ইনশাল্লাহ আমার ক্লাস তোমরা উপভোগ করবে। ইনশাল্লাহ আমি খুব মজা দিয়ে পড়াবো। আমি আমার যথাসাধ্য চেষ্টা করব যাতে তোমাদেরকে আমার ক্লাসগুলো উপভোগ করাইতে পারি। এই ছিল ইন্ট্রোডাকশন, আসলে ইন্ট্রোডাকশনের ব্যাপারগুলা। তো এখন আমরা আস্তে আস্তে পড়ায় ঢুকি, কারণ আজকে অনেক লেট হয়ে গেছে। আমার নেটে প্রবলেম ছিল, ভয়েস ক্লিয়ার শোনা যাইতেছিল কি যাইতেছিল না, আমি ক্লিয়ার ছিলাম না। তো আসো আমরা পড়ায় আস্তে আস্তে শুরু করি। সো আজকে যে চ্যাপ্টারটা নিয়ে কথা বলবো সেটা খুবই 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 গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার হায়ার ম্যাথের বইয়ের। সো আমরা আজকে স্থানাঙ্ক জ্যামিতি অধ্যায় 11 নিয়ে কথা বলবো, যার আরেক নাম অ্যানালিটিক জিওমেট্রি। ইংলিশ ভার্সন যারা আসো তারা বুঝতেছো। সো স্থানাঙ্ক জ্যামিতিটা এসএসসি, স্থানাঙ্ক জ্যামিতির বেসিকগুলা শুধু এসএসসি লেভেলেই না, এইচএসসি এবং অ্যাডমিশন লেভেলের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট, খুবই খুবই ইম্পর্টেন্ট। আমরা কিন্তু খুবই ভুল করি কি যে আমরা আসলে আগে শুরু করি যে হায়ার ম্যাথের প্রত্যেকটা চ্যাপ্টার কিভাবে পড়া উচিত, কিভাবে পড়া উচিত। আমরা শুরু করি কি অনুশীলনের কয়েকটা অঙ্ক করি, বাস চ্যাপ্টার শেষ, খেলা শেষ, কিচ্ছুর দরকার নাই। কিন্তু এভাবে করা যাবে না। আমাদের অনুশীলনের আগে বই কিছু লেখা থাকে, ওই লেখাগুলোই কিন্তু মেইন বেসিক। ওই বেসিকগুলো আমাদের ধরতে হবে। ওই বেসিকগুলো ধরে যদি আমরা আগাই, তাইলে ইনশাল্লাহ আমরা কোনো ভালো জায়গায় চান্স পাওয়ার আশা করতে পারবো। সো ওই মেইন বেসিক থেকেই আমরা স্টার্ট করব। তারপরে যখন অনুশীলনীতে যাব, তখন অনুশীলনীর ম্যাথগুলোকে আমরা টাইপ ওয়াইজ ভাগ করব, যাতে একটা টাইপ পারলে ওই টাইপের সব ম্যাথ পারা যায়। সো টাইপে আমরা ফোকাস করব। এর জন্য আমরা এই ক্লাসগুলো খুবই মনোযোগের সাথে দেখব। ইনশাল্লাহ আমি খুবই মজা দিয়ে পড়াই, তোমরা কোনো প্যারা খাবা না, ইনশাল্লাহ প্যারা খাবা না আর কি। যাই হোক, এখন আমরা তাইলে বলি, যেটা এই 11 চ্যাপ্টারে 4টা অধ্যায়ে ভাগ করা হয়েছে, 11 চ্যাপ্টারে 4টা অনুশীলনীতে ভাগ করা হয়েছে। এই অনুশীলনীগুলোকেও আমরা মনে করো যে আগে ওই অনুশীলনীর আগে যেই বেসিকগুলো থাকে ওই থিওরিগুলো ক্লিয়ার করব, তারপরে আমরা অনুশীলনীর ম্যাথে যাব, ম্যাথগুলো টাইপ ওয়াইজ করাবো। ইনশাল্লাহ তোমাদের খুবই ভালো লাগবে আমার পড়ানো। যাই হোক, এখন আমরা পড়ায় ঢুকি। প্রথম জিনিস যেটা লাগবে সেটা হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতি। প্রথম জিনিস যেটা লাগবে সেটা হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতি কি। স্থানাঙ্ক জ্যামিতি কি কথাটা বলতে কি বোঝায়? স্থানাঙ্ক জ্যামিতি কি? আসো, স্থানাঙ্ক জ্যামিতি বলতে বিন্দু, সরল রেখা ও বক্ররেখার
বিন্দু, সরলরেখা ও বক্ররেখার বীজগাণিতিক প্রকাশ। বীজগাণিতিক প্রকাশকে জ্যামিতির যে অংশে আলোচনা করা হয় তাকে স্থানাঙ্ক জ্যামিতি বলে। তো স্থানাঙ্ক জ্যামিতির সংজ্ঞাটা কি? স্থানাঙ্ক জ্যামিতির সংজ্ঞা কি? বিন্দু, সরলরেখা ও বক্ররেখার বীজগাণিতিক প্রকাশকে, বিন্দু, সরলরেখা ও বক্ররেখার বিন্দু, এই তিনটা জিনিস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ স্থানাঙ্ক জ্যামিতির জন্য। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বিন্দু, সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বিন্দু। বিন্দু, সরলরেখা ও বক্ররেখার বীজগাণিতিক প্রকাশকে জ্যামিতির যে অংশে আলোচনা করা হয় তাকে স্থানাঙ্ক জ্যামিতি বলে। সংজ্ঞাটা এখনই তাড়াতাড়ি লিখে ফেলো, আমি 2 মিনিট সময় দিচ্ছি। ওকে, ডান। তাসিন ইসলাম ফাহিম স্যার আমার নাম নেন প্লিজ। ওকে স্যার, নিলাম। সাইফুল ইসলাম ইমন, না লিখলে কি করবেন? ঠিক আছে। ওকে, আচ্ছা, এবার সংজ্ঞা শেষ। এবার যে জিনিসটা ইম্পর্টেন্ট সেই জিনিসটা হচ্ছে সরলরেখা, বক্ররেখা, বিন্দু, এইসব জিনিস সম্পর্কে জানা এবং ডাইমেনশন সম্পর্কে জানা। এই ডাইমেনশন সম্পর্কে জানা। আচ্ছা, বিন্দু কি? বিন্দু এই যে একটা বিন্দু, এই যে একটা বিন্দু, এই 2 বিন্দু যোগ করো একটা বক্ররেখা পাইলাম, এই 2 বিন্দু যোগ করলাম একটা সরল রেখা পাইলাম, এরকম অনেক কিছু। আচ্ছা, বিন্দু কি? বিন্দু কি? যার কোনো মাত্রা নাই, যার কোনো দৈর্ঘ্য নাই, প্রস্থ নাই, উচ্চতা নাই, যার শুধুমাত্র অস্তিত্ব আছে, তাই হচ্ছে বিন্দু। যার মাত্রা নাই, বিন্দু। তো বিন্দু হচ্ছে এইটা। আচ্ছা, বিন্দু গেলাম। এবারকার সরল রেখা আসি। দেখো কতগুলা বিন্দু নিয়ে কিন্তু সরল রেখা গঠিত হয়। ধরলাম এইটা একটা বিন্দু, এইটা আর একটা বিন্দু, বিন্দু বিন্দু যোগ করলাম একটা সরল রেখা হইলো। আমার আসলে তোমাদের সবারই বিন্দু, সরল রেখা এবং বক্ররেখা সম্পর্কে ধারণা আছে। বক্ররেখা কোনগুলা? এই একটা বিন্দু, এই একটা বিন্দু, এইভাবে মিলাই দিলাম একটা বক্ররেখা তৈরি হইলো। তো এই সব জিনিস তোমরা অনেকেই জানো। আসলে এবারকার ডাইমেনশন নিয়ে কথা বলি। ডাইমেনশন 1D, 2D, 3D এইসবের নাম তোমরা অনেকেই শুনছো। সো ডাইমেনশন নিয়ে কথা বলে আসো। তাহলে 1 ডাইমেনশন কি? একটা সরল রেখা। দেখো সরল রেখার শুধুমাত্র দৈর্ঘ্য আছে, একটা সরল রেখার মাত্রা 1। একটা সরল রেখার মাত্রা কত? 1। একটা সরল রেখার মাত্রা 1। আসো এবার একটা চতুর্ভুজ আঁকি। এই চতুর্ভুজটার মাত্রা কত? এর দৈর্ঘ্য আছে, এর প্রস্থ আছে। তাহলে এর মাত্রা হচ্ছে, এটা হচ্ছে 2D, এটা হচ্ছে 1D। এর ডাইমেনশন বা মাত্রা কত? 1। সরলরেখার ডাইমেনশন বা মাত্রা কত? 1। এর মাত্রা কত? 2। এর মাত্রা কত? 2। আবার আসো একটা ঘনক আঁকি। এই ঘনকটার দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতা আছে। এর ডাইমেনশন হচ্ছে 3D। এই ডাইমেনশন সম্পর্কে ধারণা থাকা লাগবে, সবচেয়ে ভালো ধারণা থাকা লাগবে 2D ডাইমেনশনের। 2D ডাইমেনশনের ধারণা সবচেয়ে ভালো থাকা লাগবে। এবার আসো
ডাইমেনশন সম্পর্কে বলা হলো সরল রেখার ডাইমেনশন কত 1, বা চতুর্ভুজের ডাইমেনশন কত 2, একটা ঘনকের ডাইমেনশন কত 3। ঠিক আছে, তাহলে ডাইমেনশন সম্পর্কে বোঝা গেছে কি না একটু কমেন্টে বলি। ডাইমেনশন সম্পর্কে বোঝা গেছে কি না একটু কমেন্টে বলি। ওকে, ডাইমেনশনের ব্যাপারটা সাদমান সাকিব 3D ব্যাপারটা আরেকবার বুঝাবো। ওকে আচ্ছা, ডাইমেনশন জিনিসটা বোঝার আগে আমরা জানি কি কয়েকটা মাত্রা মাপা হয় আসলে এই জিনিসগুলা থেকে। দৈর্ঘ্য যার শুধুমাত্র দৈর্ঘ্য আছে সে হচ্ছে 1D, 1 ডাইমেনশনাল। যার দৈর্ঘ্য এবং প্রস্থ দুইটা আছে সে হচ্ছে 2D। যার শুধুমাত্র দৈর্ঘ্য আছে সে 1D, যার দৈর্ঘ্য এবং প্রস্থ আছে সে 2D। যার শুধুমাত্র দৈর্ঘ্য আছে সে 1D, যার দৈর্ঘ্য এবং প্রস্থ আছে সে 2D, এবং যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটাই আছে, যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটাই আছে সে হচ্ছে 3D। তাহলে দৈর্ঘ্য যার আছে সে 1D, দৈর্ঘ্য প্রস্থ যার আছে তার 2D, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটাই আছে তার 3D। এখন কি ডাইমেনশন সম্পর্কে তোমরা ক্লিয়ার? একটু বলো। ডাইমেনশন সম্পর্কে তোমরা কি ক্লিয়ার এখন? ওকে জি স্যার, ক্লিয়ার, থ্যাংক ইউ। এবার যে জিনিসটা শিখা লাগবে সেটা হচ্ছে সমতল এবং বক্রতল। আরেকটা কি বক্রতল, আরেকটা হচ্ছে বক্রতল। সমতল জিনিসটা কি? সমান্তল যার তলটা কি সমান, প্লেন। যেমন আমাদের ঘরের মেঝে, তারপর কি বলা যায়, এই যে এই বোর্ডটা কিন্তু সমতল। এই সমতল জিনিসটাই আমরা স্থানাঙ্ক জ্যামিতিতে কাজে লাগাবো। সমতল কি সমান্তল, এই যে যেমন এই বোর্ডটা হলো কি সমতল। আর বক্রতল কি? একটা ফুটবলের উপরিভাগ কি বক্রতল। তাহলে সমতল এবং বক্রতল জিনিসটা ক্লিয়ার। সমতল কি সমান্তল, যেমন আমাদের বোর্ড। বক্রতল কি একটা ফুটবলের উপরিভাগ। এবার আসো, একটা সমতলে বিন্দু পাতনের উদ্ভাবন কে করছে না করছে এই সে। আচ্ছা, সমতল জিনিসটা কি? সমতল হচ্ছে সমান্তল, সমতলে বিন্দু পাতন। এই যে এই পুরা বোর্ড একটা সমতল। আচ্ছা, এমন একটা সমতল, এটা একটা সমতল। এখানে একটা বিন্দু নিলাম, ধরলাম এই বিন্দুর নাম কাশেমের কে। এই জায়গায় আরেকটা বিন্দু নিলাম, বিন্দু কিন্তু পাতন করতেছি, এনে নিলাম, এটার নাম কুদ্দুস। ঠিক আছে, কাশেম কুদ্দুস দুইটা বিন্দু। ঠিক আছে, দুইটা বিন্দুকে মিলিত করলাম, পাইলাম একটা সরল রেখা। একই সমতলে একটা সরল রেখা আঁকতে পারলাম, কার সাহায্যে? বিন্দুর সাহায্যে। আবার আরো একটা পয়েন্ট নিলাম,
এই পয়েন্ট আর এই পয়েন্ট যোগ করলাম, এই পয়েন্ট আর এই পয়েন্ট যোগ করলাম, দেখো একটা ত্রিভুজ হয়ে গেল, দেখো একটা ত্রিভুজ হয়ে গেল। সো এইভাবে একই সমতলে বা সমান্তলে বা সমতলে বিন্দু পাতনের সর্বপ্রথম যে উদ্ভাবন করে সে, তার নাম হচ্ছে রেনে দে কার্তে। তার নাম কি? রেনে দে কার্তে। সমতলে বিন্দু পাতনের সর্বপ্রথম উদ্ভাবন করে রেনে দে কার্তে। এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। রেনে দে কার্তে সেই কিন্তু এই স্থানাঙ্ক জ্যামিতি, স্থানাঙ্ক জ্যামিতি বা বিশ্লেষণ জ্যামিতির জনক। তাহলে রেনে দে কার্তে স্থানাঙ্ক জ্যামিতি বা বিশ্লেষণ জ্যামিতির জনক। তাড়াতাড়ি লিখে ফেলো। লেখা হয়েছে নাকি বলো, তাড়াতাড়ি লিখে ফেলো এটা। ওকে, মুছে ফেললাম। এখন আসো এই রেনে দেকার্তের নাম অনুসারে স্থানাঙ্ক জ্যামিতির আরেক নাম কার্তেশীয় স্থানাঙ্ক পদ্ধতি। কার্তেশীয় স্থানাঙ্ক পদ্ধতি। এখন আমরা যেই টপিকটাতে চলে যাব, এই টপিক থেকে আসলে বেসিক জিনিসটা স্টার্ট হবে যে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা জিনিসটা কি, কি কি নিয়ে গঠিত, কিভাবে আমরা কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় বিন্দু পাতন করব, এই সব জিনিস নিয়ে। আসো তাহলে কার্তেশীয় স্থানাঙ্ক পদ্ধতি। এখন আমরা দুইটা সরল রেখা পরস্পরকে লম্বভাবে ছেদ করছে, দুইটা সরল রেখা পরস্পরকে লম্বভাবে ছেদ করছে। আর ছেদবিন্দু, এই ছেদবিন্দুর নাম হচ্ছে অরিজিন, বা বাংলায় যেটা বলে বা মূল বিন্দু। যেই বিন্দুতে দুইটা সরলরেখা পরস্পরকে ছেদ করলো, এই 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 যে ডায়াগ্রাম, এই ডায়াগ্রামের সাপেক্ষে আমরা বিন্দু বসাবো, বিন্দু থেকে বিন্দুর দূরত্ব নির্ণয় করব। এই ডায়াগ্রামে ত্রিভুজ আঁকবো, চতুর্ভুজ আঁকবো, বৃত্ত আঁকবো, সব কিছু এই ডায়াগ্রামে আঁকা হবে। এই ডায়াগ্রামের পুরা সিস্টেমকে বলা হয় কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা। এই পুরা সিস্টেমকেই বলা হবে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা। কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থার এই পয়েন্টটাকে বলা হয় অরিজিন বা মূল বিন্দু। তোমরা কিন্তু ক্লাস 7-8 থাকতে এই কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় বিন্দু কিভাবে কোথায় বসাইতে হয় এই সব জিনিস শিখে আসছো, তাও আমরা নতুন করে এই জিনিসগুলা শিখব। যাই হোক, এটার নাম হলো সবসময় ও হয়, ঠিক আছে। আর এটা হচ্ছে এক্স প্রাইম। সো এক্স ও এক্স প্রাইম হচ্ছে এক্স অক্ষ, এক্স ও এক্স প্রাইম হচ্ছে এক্স অক্ষ। আর এই ওয়াই ও ওয়াই প্রাইম হচ্ছে ওয়াই অক্ষ, ওয়াই ও ওয়াই প্রাইম হচ্ছে ওয়াই অক্ষ। এক্স ও এক্স প্রাইমকে বলা হয় এক্স অক্ষ, ওয়াই ও ওয়াই প্রাইমকে বলা হয় ওয়াই অক্ষ। এখন যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষকে এই জিনিসটাকে আমরা সাপেক্ষ হিসেবে বিবেচনা করে আমরা বিভিন্ন জায়গায় আমরা বিন্দু বসাইতে পারবো। এখন দেখো, এটা
1 2 3 4, এটা 1 2 3 4। এখন এমন একটা বিন্দু নেই, ধরি পি, যেটার স্থানাঙ্ক কত, কোঅর্ডিনেট কত, 2, 3। এখন দেখো এইটা হচ্ছে এক্স অক্ষকে এই জিনিসগুলা কিন্তু তোমরা 7-8 শিখছো, তাও আমি ইলাবোরেট করে দিচ্ছি। এটা এক্স অক্ষকে, এটা ওয়াই অক্ষকে ইন্ডিকেট করে। এটা এক্স অক্ষে থেকে 2 যাইতে হবে, ওয়াই অক্ষ থেকে 1 2 3 যাইতে হবে, তাইলেই আমরা পাবো। এই এক্স অক্ষ থেকে 1 2 গেলাম, ওয়াই অক্ষ থেকে 3 গেলাম, সো আমরা পি বিন্দু পেয়ে গেলাম। এখন আসো, তাহলে পি বিন্দু পেয়ে গেলাম। আচ্ছা, এই কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থার পিছনে একটা কাহিনী আছে। সো রেনে দেকার্তে একদিন ঘরে বসেছিল, তো সে যখন দেখছে যে তার বাসার ভিতর, তার রুমের ভিতর একটা মাছি ভন ভন করতেছে, সো সে পুরা রুমটাকে একটা কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থার মধ্যে নিছে এবং ওই মাছিটাকে একটা বিন্দু হিসেবে কল্পনা করছে। এই কনসেপ্ট থেকেই কিন্তু স্থানাঙ্ক জ্যামিতিটা আসছে, এই কনসেপ্ট থেকেই কিন্তু স্থানাঙ্ক জ্যামিতি আসছে। তো পয়েন্ট কিভাবে একটা কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় পয়েন্ট কিভাবে নির্ণয় করা যায় তা কিন্তু আমরা শিখতে পারলাম। এইখান থেকে 2 যাব, তারপর এইখানে 3, উপরে 3 যাব, তাইলেই আমরা পি যার স্থানাঙ্ক 2, 3 পাবো। এতটুকু বিষয় কি ক্লিয়ার হয়েছে কিনা একটু জানাও। এতটুকু জিনিস কি বোঝা গেছে কি না একটু জানাও। ক্লিয়ার? ওকে স্যার, আবার একটু বুঝান। ওকে, আবার একটু সামারি করি, একজন যেহেতু বলছে যে আবারও বুঝাইতে। আবার একটু বুঝাই। আচ্ছা, কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থাটা কি? এই যে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ দিয়ে সবকিছু। এইটার নাম কি? অরিজিন। অরিজিনের ও থেকে এটারে বলা হয় মূল বিন্দু। এটা কি বলা হয়? মূল বিন্দু। এটা হচ্ছে মূল বিন্দু। এই এক্স ও এক্স প্রাইম আর ওয়াই ও ওয়াই প্রাইম, এক্স ও এক্স প্রাইম হলো এক্স অক্ষ, ওয়াই ও ওয়াই প্রাইম হচ্ছে ওয়াই অক্ষ। এখন এই এক্স অক্ষ এবং ওয়াই অক্ষে বিন্দু পাতনটা কিভাবে করা হয় সেটা দেখাই। এখান থেকে 1 2 3 4, আবার 1 2 3 4। এখন যদি পি এমন একটা বিন্দু হয় যে 2, 3, তাহলে আমরা কিভাবে যাব? 1 2, আর ওয়াই অক্ষে কত যাব? এক্স অক্ষে যাব 2 পর্যন্ত, 2 পর্যন্ত গেলাম, তারপরে কত পর্যন্ত যাব? 3 পর্যন্ত, 1 2 3। এই যে এইখানে আমরা পৌঁছাইলাম। এইটাই হচ্ছে পি বিন্দু, যার স্থানাঙ্ক কত? 2, 3, যার স্থানাঙ্ক কত? 2, 3। এখন কি ক্লিয়ার কিনা একটু আমাকে তাড়াতাড়ি জানাও, আমি সামনে আগাবো। এখন ক্লিয়ার কিনা একটু জানাও।
ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এখন আমরা একটু ভুজ এবং কোটি নিয়ে কথা বলি। আচ্ছা, ধরো কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থার এটা মূল বিন্দু, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। আমরা শুধু ধনাত্মক এক্স অ্যাক্সিস এবং ধনাত্মক ওয়াই অ্যাক্সিস নিয়ে কাজ করব দেখে এই ছবিটা একটু ছোট আঁকছি, ঠিক আছে। এখন এখান থেকে 1 2 3 ডট 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 ডট, এটা হচ্ছে এক্স, এই বিন্দুটা কত এক্স, আর এক্স অ্যাক্সিস থেকে দূরত্ব কত এক্স। এই যে মূল বিন্দু থেকে এক্স অ্যাক্সিসের এটার দূরত্ব এক্স, আর এখানে 1, এখানে 2 3 ডট ডট ডট, এটা হচ্ছে ওয়াই। তো মূল বিন্দু থেকে ওয়াই অক্ষের উপর ওয়াই অ্যাক্সিসের দূরত্ব হচ্ছে ওয়াই। তো এমন একটা বিন্দু এইখানে যার স্থানাঙ্ক পি এক্স কমা ওয়াই, যার স্থানাঙ্ক কি পি এক্স কমা ওয়াই, পি এক্স কমা ওয়াই। তাহলে মূল বিন্দু থেকে দূরত্ব এক্স, এই যে এক্স অক্ষ, এবং মূল বিন্দু থেকে ওয়াই অক্ষের দিকে ওয়াই দূরত্ব গেছে। এখন এই যে পি এক্স কমা ওয়াই বললাম, এই জিনিসটাকে, এই যে স্থানাঙ্কটাকে, পি বিন্দুর স্থানাঙ্ক, এটাকে কি বলা হয় পি বিন্দুর স্থানাঙ্ক। আমি আবারও বলছি, এই যে এক্স কমা ওয়াই কে বলা হয়, এক্স কমা ওয়াই কে বলা হয় পি বিন্দুর স্থানাঙ্ক, এক্স কমা ওয়াই কে বলা হয় পি বিন্দুর স্থানাঙ্ক, এক্স কমা ওয়াই কে বলা হবে পি বিন্দুর স্থানাঙ্ক, ঠিক আছে। এই জিনিসটার আরেক নাম আছে, এই যে এই এক্স কমা ওয়াই, এটাকে বলা হয় ক্রোমোজোর। তোমরা ফাংশনে পড়েছো ক্রোমোজোর কি, এই এক্স কমা ওয়াই কে বলা হয় ক্রোমোজোর, এই এক্স কমা ওয়াই কে বলা হয় কি ক্রোমোজোর, এক্স কমা ওয়াই কে বলা হয় ক্রোমোজোর। আচ্ছা, তোমরা ফাংশনেও ক্রোমোজোর পড়েছো, ঠিক আছে। এই ক্রোমোজোরের প্রথম উপাদান, ক্রোমোজোরটা প্রথম উপাদান, আচ্ছা একটু কেটে নি এতটুক, এই পি এক্স কমা ওয়াই, এই এক্সটাকে বলা হবে ভুজ, এক্সটার নাম কি ভুজ, ওয়াইটাকে বলা হবে কোটি। এই ভুজের ইংলিশ হচ্ছে অ্যাবসিসা, অ্যাবসিসা, আর কোটির ইংলিশ হচ্ছে কোঅর্ডিনেট, কোঅর্ডিনেট। তাহলে কোন বিন্দু যদি আমি বলি, আচ্ছা এই পি এক্স কমা ওয়াই বিন্দুর স্থানাঙ্কে ভুজ হচ্ছে এক্স, ভুজ হচ্ছে এক্স, কোটি হচ্ছে ওয়াই, ভুজ হচ্ছে এক্স, কোটি হচ্ছে ওয়াই। তাহলে পি বিন্দুর স্থানাঙ্কে এক্স কমা ওয়াই এর ভিতর ভুজ হচ্ছে, অ্যাবসিসা হচ্ছে এক্স, কোটি কোঅর্ডিনেট হচ্ছে কত ওয়াই। তাহলে ভুজ আর কোটি কি বোঝা গেল কি গেল না, এটা একটু কমেন্টে বলো। ভুজ আর কোটি কি বোঝা গেছে কি যায় না একটু বলো। আচ্ছা, তাহলে একটা কোশ্চেনের অ্যান্সার দাও। কে কে 7,3, কে 7,3 ভুজ কত আর কোটি কত?
What is the abscissa of K point and what is the coordinate of K point? তাড়াতাড়ি কমেন্ট করো। এই কোয়েশ্চেনটার অ্যান্সার দাও একটু তাড়াতাড়ি, দেখি কেমন বুঝছো। ওকে, একজন দিছে। ওকে 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 তৌকির তুহিন ভাই, আচ্ছা আচ্ছা ঠিক আছে। ওকে ওকে আচ্ছা, তাহলে ভুজ আর কোটি ভালোই বুঝছো তোমরা, কারণ রেসপন্স সবারই ওকে, সবারই অ্যান্সার হইছে। থ্যাংক ইউ ভাইয়া, তুইন ভাইয়া থ্যাংক ইউ। ওকে ওকে, এবার আসো, ভুজ আর কোটি কিন্তু শুধু ধনাত্মক হয় না, ঋণাত্মকও হইতে পারে। ভুজ আর কোটি কিন্তু শুধু ধনাত্মক হয় না, ঋণাত্মক হইতে পারে। এইবার আমরা যে জিনিসটা নিয়ে ক্লাস করব, এখন আমরা শুধু ধনাত্মক, এতক্ষণ কিন্তু আমরা সব ধনাত্মকের উদাহরণ দিছি। এখন আমরা একটু জটিল জিনিসে যাব, যেটা একদমই জটিল না অবশ্য, একদমই সহজ। সেটা হচ্ছে আমরা এবার ঋণাত্মক ভুজ এবং কোটি নিয়েও কথা বলবো। এখন দেখো, এটা হচ্ছে এক্স ও এক্স প্রাইম, এটা হচ্ছে ওয়াই ও ওয়াই প্রাইম। দিস ইজ এক্স ও এক্স প্রাইম, দিস ইজ ওয়াই ও ওয়াই প্রাইম। ঠিক আছে, এখন এই দিকে এক্স ধনাত্মক 1 2 3 4 5, এই দিকে কি ডান দিকে, খেয়াল করবা ডান দিকে কি এক্স ধনাত্মক পজিটিভ, পজিটিভ। ডান দিকে এক্স কি পজিটিভ। এইবার আসো বাম দিকে, বাম দিকে এক্সটা হচ্ছে নেগেটিভ। এখানে কি হবে -1 -2 -3 -4 -5। সো আবার আসি ওয়াই অক্ষের দিকে। ওয়াই অক্ষ হচ্ছে, আমরা কি করব, এক্স অক্ষের ক্ষেত্রে ধনাত্মক কোন দিক, ডান দিক, ঋণাত্মক কোন দিক, বাম দিক। এক্স অক্ষের ক্ষেত্রে ধনাত্মক কোন দিক, ডান দিক, ঋণাত্মক কোন দিক, বাম দিক। আবার ওয়াই অক্ষের ক্ষেত্রে কি, উপরের দিকটা হচ্ছে ধনাত্মক, নিচের দিকটা হচ্ছে ঋণাত্মক। তাহলে উপরের দিকটা হচ্ছে ধনাত্মক, নিচের দিকটা হচ্ছে ঋণাত্মক। সো এখন দেখো, এইখানে যদি আমরা বলি যে এমন একটা বিন্দু, এমন একটা বিন্দু যেটা হবে হলো কত, পি -2 3, সেটা কই হবে, পি -2 3, সেটা কই হবে পি -2। তাহলে -2টা কি এক্স অক্ষের, তাহলে ভুজ, ভুজ কত, ভুজ হচ্ছে -2। ভুজ আর কোটি নিয়ে কিন্তু প্রচুর প্যারা খাবা, ভুজ কোনটা কোটি কোনটা, এটা কিন্তু এমসিকিউ এর সময় অনেকবার আসে। সো ভুজ আর কোটি কিন্তু সবসময় ক্লিয়ার থাকা লাগবে। ঠিক আছে, তাহলে ভুজ কত, -2। তাহলে আসো 1 -1 -2। আচ্ছা, আর কত যাওয়া লাগবে, +3 1 2 3। সো এইখানে হচ্ছে হলো পি -2, 3, পি -2, 3, পি -2, 3, আমরা বিন্দু পেয়ে গেলাম। তো এখানে দেখো ভুজটা কিন্তু নেগেটিভ, আবার কোটিটা হলো পজিটিভ। তো ভুজ নেগেটিভ হোক, কোটি পজিটিভ হোক, কোটি নেগেটিভ হোক, ভুজ পজিটিভ হোক,
আমরা কিন্তু বের করে নিতে পারবো কোথায় কি হবে না হবে। এখন আসো চতুর্ভাগ নিয়ে কথা বলি। আসো চতুর্ভাগ, এখন আসো চতুর্ভাগ নিয়ে কথা বলি। ভুজকোটি ক্লিয়ার? ভুজকোটির ধনাত্মক ঋণাত্মক উভয় হইতে পারে, দেখাইলাম। এই জিনিসটা ক্লিয়ার কিনা একটু তাড়াতাড়ি বলে দাও। ভুজকোটি ধনাত্মক ঋণাত্মক উভয় হইতে পারে, দেখাইলাম। এই জিনিসটা ক্লিয়ার কিনা একটু দা। ওকে ওকে, একদম ক্লিয়ার, ঠিক আছে, একদম ক্লিয়ার। ওই যে রিজওয়ান ইজাব ক্লিয়ার, ওকে। রিজওয়ান ইজাব শাহরিয়ার কই? ও ফজাইল মোবারক মাহি স্যার নাম পড়েন। সাদমান সাকিব, সাদ, এক্স হবে -2, ওয়াই হবে 3। জি জি, ওকে ওকে। এখন আসো চতুর্ভাগ, কোয়াড্রেট, এই নিয়ে কথা বলি। আবারও আমাদের সেম চিত্র, সেম চিত্র। এই চিত্র নিয়েই হলো স্থানাঙ্ক জ্যামিতি। স্থানাঙ্ক জ্যামিতির সব কিছু এই রিলেটেড, কোঅর্ডিনেট সিস্টেম রিলেটেড। আচ্ছা আসো, এটা হচ্ছে অরিজিন, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে এক্স প্রাইম, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে ওয়াই প্রাইম। ওকে, এটা হচ্ছে এক্স ও এক্স প্রাইম, ওয়াই ও ওয়াই প্রাইম। এখন দেখো দুইটা সরলরেখা পরস্পরকে ছেদ করায় দেখো কতগুলা ভাগ হইছে। এটা একটা ভাগ, এইটা আরেকটা ভাগ, দুইটা পাইলাম ভাগ। এটা আরেকটা কত, তিনটা ভাগ। এইটা হলো চারটা। তাহলে 1 2 3 4, চারটা ভাগে ভাগ হইছে। দেখছো দুইটা সরলরেখা পরস্পরকে লম্বভাবে ছেদ করছে এবং চারটা ভাগে ভাগ হইছে, চারটা ভাগে ভাগ হইছে। এই চারটা ভাগকে প্রত্যেককে, এই চারটা ভাগের প্রত্যেককে চতুর্ভাগ বলে, চতুর্ভাগ বলে। তাইলে এই চারটা ভাগের প্রত্যেককে কি বলে? চতুর্ভাগ বলে। এই চারটা ভাগের প্রত্যেককে চতুর্ভাগ বলে, ইংলিশে বলে কোয়াড্রেট, ইংলিশে বলে কোয়াড্রেট। এই চারটা ভাগের প্রত্যেক ভাগকে বলে চতুর্ভাগ। এখন এই চতুর্ভাগের নাম কিভাবে করা হয়েছে আমরা দেখি। এক্স, এক্স ও ওয়াই হচ্ছে প্রথম চতুর্ভাগ, প্রথম চতুর্ভাগ। এক্স ও ওয়াই মানে এইটা, এইটা হচ্ছে প্রথম, প্রথম চতুর্ভাগ। এটা হচ্ছে প্রথম চতুর্ভাগ। এখন খেয়াল করো, এখন খেয়াল করো, এটা হচ্ছে প্রথম চতুর্ভাগ। প্রথম চতুর্ভাগ কি? এক্স ও ওয়াই। এখন এই প্রথম চতুর্ভাগ দেখো ঘড়ির কাঁটা ঘুরে কোন দিকে? এই এই দিকে, তাই না? এই দিকে ঘুরে ঘড়ির কাঁটা। এখন ঘড়ির কাঁটার বিপরীত দিকে আসো, বিপরীত দিকে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে। এইখান থেকে ঘড়ির কাঁটা ঘুরে এই দিক থেকে, তাহলে ঘড়ির কাঁটার বিপরীত দিক কোনটা হবে? এই দিকে। তাহলে ঘড়ির কাঁটার বিপরীত দিক অনুসারে এইটা হবে দ্বিতীয় চতুর্ভাগ, এটা হবে দ্বিতীয় চতুর্ভাগ। আবার আসো, ঘড়ির কাঁটার বিপরীত দিকে এইটা হবে তৃতীয় চতুর্ভাগ। ঘড়ির কাঁটার বিপরীত দিকে তৃতীয়র পরে কি আসবে? আর তো হাত ঘুরানো যাইতেছে না, যাই হোক, ওইটার পরে আসবে কি? চতুর্থ চতুর্ভাগ। তাহলে এটা প্রথম চতুর্ভাগ, এটা দ্বিতীয় চতুর্ভাগ, এটা তৃতীয় চতুর্ভাগ, এটা চতুর্থ চতুর্ভাগ। এখন এই যে যে চতুর্ভাগগুলা বুঝাইলাম, এটা কি ক্লিয়ার কিনা একটু তাড়াতাড়ি কমেন্ট করে বলো আমাকে। বোঝা গেছে? চতুর্ভাগ বোঝা গেছে?
চতুর্ভাগ বোঝা গেছে কি না একটু কমেন্ট করো। না, হাত ভাঙতে পারবো না, সরি স্যার। ওরে বাবা, রাহুল সাহা। ওকে, নামুল হাসান চৌধুরী, ক্লিয়ার ভাই? বুঝছি স্যার, পুরা ক্লিয়ার। জি স্যার। ইসমাম চৌধুরী স্যার নাম মেনশন করেন, বাবা ঠিক আছে। নামিরা আরমিন পুতুল স্যার আমাদের ইগনোর করেন কেন, আমরাও আছি। হ্যাঁ ঠিক আছে, সেরা ক্লাস হচ্ছে, মাশাল্লাহ, থ্যাংক ইউ মাহি। ওকে ক্লিয়ার। হ্যাঁ, সাইফুল ইসলাম ইমন ক্লিয়ার নাকি? ঠিক আছে। আচ্ছা, এবার আসি কোন চতুর্ভাগের চিহ্ন কিরকম, এটা অনেক ইম্পর্টেন্ট। এইবারকার টপিকটা খুবই খুবই ইম্পর্টেন্ট। আবারও সেই সেম চিত্র, আবারও সেই কি সেম চিত্র। এটা এক্স এক্সিস, এটা মূল বিন্দু, আর এটা হচ্ছে কি ওয়াই এক্সিস। এক্স অক্ষ, ওয়াই অক্ষ। এখন দেখো, এই দিকে এক্স অক্ষ কি পজিটিভ, এই দিকে এক্স অক্ষ কি পজিটিভ, এই দিকে উপরের দিকে ওয়াই অক্ষ কি পজিটিভ। এই দিকে আবার আসো, বাম দিকে, বাম দিকে এক্স এক্স অক্ষ কি নেগেটিভ, নিচের দিকে এক্স অক্ষ কি নেগেটিভ। তাইলে বাম দিকে এক্স অক্ষ কি পজিটিভ, আর ডান দিকে সরি 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 ডান দিকে এক্স অক্ষ কি পজিটিভ, উপরের দিকে ওয়াই অক্ষ কি পজিটিভ। এই বাম দিকে এক্স অক্ষ কি নেগেটিভ, নিচের দিকে ওয়াই অক্ষ কি নেগেটিভ। তাইলে আসো প্রথম চতুর্ভাগ, প্রথম চতুর্ভাগে কোন বিন্দুগুলো হবে যাদের ভুজ, দেখো যাদের প্রথম চতুর্ভাগে কারা কারা হবে, দেখো এই দিকে হবে হলো ভুজ, তাদের ভুজ হবে কোন দিকে, এই দিকে, কোটি হবে এই দিকে, কোটি হবে উপরের দিকে, তাদের ভুজ হবে ডান দিকে, কোটি হবে উপরের দিকে, তারাই প্রথম চতুর্ভাগে অবস্থান করবে। তাহলে প্রথম চতুর্ভাগের ক্ষেত্রে কোন বিন্দুগুলো হবে, যাদের ভুজও পজিটিভ, কোটিও পজিটিভ। প্রথম চতুর্ভাগে কোন বিন্দুগুলো হবে, যাদের ভুজও পজিটিভ এবং কোটিও পজিটিভ। প্রথম চতুর্ভাগে কারা হবে, যাদের ভুজও পজিটিভ, কোটিও পজিটিভ। আমি কিন্তু বারবার বলতেছি কারণ এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, এমসিকিউতে আসে যে P-2,3 বিন্দুটি কোন চতুর্ভাগে অবস্থিত, তখন কিন্তু এই জিনিসগুলা বেসিকগুলা ক্লিয়ার করা লাগবে। তাহলে পজিটিভ, তাহলে এমন একটা উদাহরণ দিয়ে দিই, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, 1 2 3। তো এমন একটা বিন্দু নেই, সেটা হচ্ছে কি পি পি P2,2, P2,2 কই 1 2 1 2, এই যে প্রথম চতুর্ভাগে দেখছো, এটা কোথায় আসলো প্রথম চতুর্ভাগে, কারণ কি এর ভুজও পজিটিভ, কোটিও পজিটিভ, এর ভুজও পজিটিভ, কোটিও পজিটিভ। এবার আসো দ্বিতীয় চতুর্ভাগে, দ্বিতীয় চতুর্ভাগে, দ্বিতীয় চতুর্ভাগে আসতে হইলে কি করতে হবে, ভুজটা বাম দিকে যাবে আর কোটিটা উপরের দিকে যাবে। উপরের দিকে কি ধনাত্মক, বাম দিকে গেলে কি ঋণাত্মক। তাইলে দ্বিতীয় চতুর্ভাগের চিহ্ন হবে কিরকম, মাইনাস কমা প্লাস। তার মানে কি ভুজ হবে মাইনাস, কোটি হবে প্লাস, ভুজ হবে মাইনাস, কোটি হবে প্লাস। দ্বিতীয় চতুর্ভাগের ক্ষেত্রে পয়েন্টগুলার ভুজ এবং কোটি কেমন হবে, ভুজ হবে মাইনাস, কোটি হবে প্লাস, ভুজ হবে মাইনাস, কোটি হবে প্লাস। তো একটা উদাহরণ দেওয়া যাক, এখান দিয়ে -1 -2 -3 -3। তো এমন একটা বিন্দু নেই যে t-3,1, এই বিন্দুটা কোথায় আসে দেখো -3 1। ওকে, এই যে টি বিন্দু দেখছো, তাহলে -3,1। তাহলে দ্বিতীয় চতুর্ভাগে থাকতে হইলে ভুজ হইতে হবে নেগেটিভ, কোটি হইতে হবে পজিটিভ।
ভুজ হইতে হবে নেগেটিভ, কোটি হইতে হবে পজিটিভ। এইবার আসো তৃতীয় চতুর্ভাগের ক্ষেত্রে। তৃতীয় চতুর্ভাগের ক্ষেত্রে কি করতে হবে? তৃতীয় চতুর্ভাগের ক্ষেত্রে দেখো বাম দিকে যাওয়া লাগবে আর নিচের দিকে যাওয়া লাগবে, বাম দিকে যাওয়া লাগবে আর নিচের দিকে যাওয়া লাগবে। উভয় ক্ষেত্রেই দেখো মাইনাস। বাম দিকে গেলে কি হয়? মাইনাস। নিচের দিকে গেলে কি হয়? মাইনাস। বাম দিকে গেলে কি হয়? মাইনাস। নিচের দিকে গেলে কি হয়? মাইনাস। তাহলে আসো এরকম, তাহলে কি হবে? তৃতীয় চতুর্ভাগের ভুজও নেগেটিভ, কোটিও নেগেটিভ। তৃতীয় চতুর্ভাগের ভুজও নেগেটিভ, কোটিও নেগেটিভ। আচ্ছা একটা উদাহরণ দিয়ে দিই। -1 -2 -3। ওকে, তাহলে আরেকটা উদাহরণ দেওয়া যাক। কেমন? আচ্ছা m m m -1, -2। দেখছো এখন -1 কোথায়? ভুজ, এই যে -1 আর -2, এই যে এই বিন্দুটাই হবে কি? m। এই বিন্দুটাই কি হবে? m। দেখছো যাদের ভুজ এবং কোটি উভয়ই ঋণাত্মক, যাদের ভুজ এবং কোটি উভয়ই ঋণাত্মক তারা কি? তৃতীয় চতুর্ভাগে। এবার আসো চতুর্থ চতুর্ভাগে কি হবে? চতুর্থ চতুর্ভাগের ক্ষেত্রে ভুজটা হবে ডান দিকে আর কোটিটা হবে বাম দিকে, নিচের দিকে। তাহলে প্রথম ক্ষেত্রে পজিটিভ, দ্বিতীয় ক্ষেত্রে নেগেটিভ। তাহলে চতুর্থ চতুর্ভাগ, চতুর্থ চতুর্ভাগের ক্ষেত্রে কি হবে? ভুজ হবে পজিটিভ, কোটি হবে নেগেটিভ। ভুজ হবে পজিটিভ, কোটি হবে নেগেটিভ। ভুজ হবে পজিটিভ, কোটি হবে নেগেটিভ। আচ্ছা আসো একটা উদাহরণ দেওয়া যাক। উদাহরণ দেওয়া যাক। ও তো দেওয়া যাবে না, ও আমি মূল বিন্দু ধরছি। যাই হোক দাঁড়াও একটু, সরি। আর আরেকটা বিন্দু ধরি এন। এন এমন একটা বিন্দু যার স্থানাঙ্ক হচ্ছে 2, -3। 2, -3 কোথায়? এই 2 আর -3, এই যে এইখানে হচ্ছে n 2, -3। ওকে, দেখছো তাহলে প্রথম চতুর্ভাগের ক্ষেত্রে ভুজ পজিটিভ, কোটি পজিটিভ। দ্বিতীয় চতুর্ভাগের ক্ষেত্রে ভুজ নেগেটিভ, কোটি পজিটিভ। তৃতীয় চতুর্ভাগের ক্ষেত্রে ভুজও নেগেটিভ, কোটিও নেগেটিভ। আবার চতুর্থ চতুর্ভাগের ক্ষেত্রে ভুজ হচ্ছে পজিটিভ, কোটি হচ্ছে নেগেটিভ। এখন বলো যে এই চতুর্ভাগে ভুজ এবং কোটির চিহ্নগুলা কোনগুলা প্লাস কোনগুলা মাইনাস সবকিছু মিলায় তোমরা বুঝতে পারছো কিনা? এর জিনিসটি একটু খাতার ভিতর রাফ করে তুলে নাও তাড়াতাড়ি। জিনিসটা বুঝতে পারছো কিনা একটু বলো। জিনিসটা বুঝতে পারছো কিনা একটু বলো। লেখা অনেক খারাপ জানি। আরে স্যার কি অবস্থা? হ্যাঁ হ্যাঁ, অস্থির অস্থির। ফারদিনা তাহান্নুস ক্লিয়ার ক্লিয়ার। জি ভাই বুঝছি, খাতা নাই। ভালো। সাফওয়ান রাজীব, হ্যাঁ আন্ডারস্টুড, ঠিক আছে। খাতা একটু তুলে নাও তাড়াতাড়ি, খাতা একটু তুলে নাও। সাজিদ ফারহান সালাম বস। আপনারও সালাম বস। সাজিদ ফারহান, আমার নামটা একটু বলেন বস। বললাম তো। আকফাস খান স্যার ভালো আছেন? জি স্যার ভালো আছি। শার্ট নিউ মার্কেটের থেকে কিনছি, ছুটি দেরি আছে। আচ্ছা এখন আমরা বেসিক পুরাপুরি ক্লিয়ার। স্থানাঙ্ক জ্যামিতির ফার্স্ট চ্যাপ্টারের বেসিক ক্লিয়ার, খালি একটা থিওরি আছে বাকি, সূত্র আর কি। এই সূত্রটা শেষ করে এই সূত্র রিলেটেড একটা ম্যাথ করাবো, তারপরে ইনশাল্লাহ ছুটি। আচ্ছা আবারও
সেই কোঅর্ডিনেটিং সিস্টেম, আবারও সেই কোঅর্ডিনেটিং সিস্টেম। আচ্ছা, এখন এই ক্ষেত্রে ধরো, আচ্ছা এইভাবে না লিখে, আচ্ছা এখন ধরো মনে করো এখানে একটা বিন্দু, বিন্দু হচ্ছে আমার প্রিয় বন্ধু ইমনের নামের ই থেকে, ই বিন্দু, ই বিন্দুর স্থানাঙ্ক ধরো x1 y1। আবার আরেকটা বিন্দু এখানে নিলাম টি, টি এর স্থানাঙ্ক x2 y2। আচ্ছা স্থানাঙ্কটা বোঝা গেছে। ই বিন্দুর স্থানাঙ্ক কত x1 y1, টি বিন্দুর স্থানাঙ্ক কত x2 y2। এখন আমাকে একটু ঝটপট তাড়াতাড়ি একটা কমেন্ট করে জানাও যে টি বিন্দুর ভুজ কত আর কোটি কত, টি বিন্দুর ভুজ কত আর কোটি কত, টি বিন্দুর ভুজ কত আর কোটি কত, একটু চালু জ্বালাও। x2 y2 ঠিক আছে, এনামুল আলী প্রান্ত ঠিক আছে তোরটা। আরে সাজিদ ফারহান, নাইস বস। আর কেউ টি বিন্দুর স্থানাঙ্ক কত, স্থানাঙ্ক ভুজ আর কোটি কত? ওকে, মাত্র 3 জন দিছে অ্যান্সার, তাড়াতাড়ি। মাহি অনেক ভালো, মাহির ক্লাস করবা, ইংলিশ পড়ায়, খুব ভালো ইংলিশ পড়ায়, অস্থির ইংলিশ পড়ায়। মাহির ইংলিশ ক্লাস করো সবাই। ফাইম মুনতাজির, তুমি ইফতারের পরে আমার সাথে দেখা করো। আরে এটা কোন সাবজেক্ট? হায়ার ম্যাথ, হায়ার ম্যাথ। আর সবাই কই, ক্লাসে নাই নাকি? আচ্ছা এখন আমরা আসি। এখন দেখো এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, ই আর টি এর মধ্যবর্তী দূরত্ব, ই আর টি এর ইটি, ইটি ইজ ইকুয়াল টু হোয়াট হবে, কি হবে? ইটি ইজ ইকুয়াল টু x2 মাইনাস x1 হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কোয়ার। ই এবং টি এর মধ্যবর্তী দূরত্বের সূত্র কি? ই এবং টি এর বিন্দু দুইটার মধ্যবর্তী দূরত্বের সূত্র কি? x2 মাইনাস x1 হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কোয়ার, রুট ওভার x2 মাইনাস x1 হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কোয়ার। তাহলে ইটি এর মধ্যবর্তী দূরত্বের সূত্র কি? ইটি এর মধ্যবর্তী দূরত্বের সূত্র কি? রুট ওভার x2 মাইনাস x1 হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কোয়ার, x2 মাইনাস x1 হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কোয়ার। দেখো এই ক্ষেত্রে সব সময় দূরত্ব কি? সব সময় অঋণাত্মক হবে, মধ্যবর্তী দূরত্ব সব সময় অঋণাত্মক হবে। লিখে রাখো, মধ্যবর্তী দূরত্ব সব সময় অঋণাত্মক হবে।
মধ্যবর্তী দূরত্ব সব সময় অঋণাত্মক হবে, মধ্যবর্তী দূরত্ব সব সময় অঋণাত্মক হবে। অঋণাত্মক বলতে কি, ঋণাত্মক হবে না, শূন্য অথবা ধনাত্মক হবে, শূন্য অথবা ধনাত্মক হবে। তাহলে এই সূত্রটা কি বোঝা গেছে কি যায় না, একটু তাড়াতাড়ি বলো। মধ্যবর্তী দূরত্বের সূত্র কি, দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্বের সূত্র কি, দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্বের সূত্র কি, √x2 - x1 হোল স্কয়ার প্লাস y2 - y1 হোল স্কয়ার। দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্বের সূত্র কি, √x2 - x1 হোল স্কয়ার প্লাস y2 - y1 হোল স্কয়ার। এইটা দিয়েই 11.1 পুরা কভার দেওয়া যাবে, 11.1 পুরা কভার দেওয়া যাবে এই সূত্রর আন্ডারে। সো তাড়াতাড়ি বলো এবং তাড়াতাড়ি এই জিনিসগুলা লিখে নাও। এটার একটা অনুসিদ্ধান্ত আছে, এখনই আমি বলে দিতেছি। এটা লেখার পর তাড়াতাড়ি লেখো, লেখার পর তাড়াতাড়ি কমেন্ট করো যে লেখা হয়েছে। এটা লেখার পর তাড়াতাড়ি বলো অল ক্লিয়ার, লেখা হয়েছে কিনা। ওকে, থ্যাংক ইউ, সবাই বলো। সোহান আল জান্নাত স্যার, ভাইয়া বলছে ডিস্টেন্স ইজ অলওয়েজ পজিটিভ স্যার। বুঝতেছি স্যার, জি জি ভাইয়া। বুঝেছি স্যার, সবাই একটু ক্লিয়ার করো। সোহান ভাইয়া থ্যাংক ইউ ফর জয়নিং। স্যার আপনার নেক্সট ক্লাস লেখা হয়েছে স্যার। ও সোহান ভাইয়া, ওকে। আচ্ছা, এই সূত্রের একটা করলারি আছে। এই মধ্যবর্তী দূরত্বের সূত্রের একটা অনুসিদ্ধান্ত আছে। আচ্ছা, অনুসিদ্ধান্ত অনুসিদ্ধান্তটা কি, যদি কোনো বিন্দু মূল বিন্দুর কি স্থানাঙ্ক কি 0,0 এবং আরেকটা বিন্দু দেওয়া যায় হলো x, y। এমন যদি হয় যে মূল বিন্দু একটা বিন্দু এবং অন্য কোন বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত নির্ণয় করতে বলে, সেটার সূত্র হবে হলো, দেখো সেটার সূত্র কিন্তু আমরা আগের সূত্র থেকেই পাবো, কারণ এটা হলো আগের সূত্রের অনুসিদ্ধান্ত। কি হয়, মধ্যবর্তী দূরত্ব সমান সমান কি হবে, x - 0 হোল স্কয়ার প্লাস y - 0 হোল স্কয়ার পুরাটার উপর রুট। তাহলে করলে কি হয়, x² প্লাস y² রুট। ওকে, এটা হচ্ছে করলারি। যদি কোনো মূল বিন্দু এবং অন্য যে কোনো বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে বলে, তাহলে সূত্র কি, দূরত্ব সমান সমান √x² প্লাস y², √x² প্লাস y²। এমসিকিউ এর জন্য খুব দ্রুত এমসিকিউ করা যাবে এই সূত্রটা প্রয়োগ করে। তোমরা সিকিউ খাতায়ও এই সূত্রটা ইউজ করতে পারবা। সো করলারিটা তাড়াতাড়ি, অনুসিদ্ধান্তটা আর কি তাড়াতাড়ি লিখে ফেলো। লেখা হয়েছে, অনুসিদ্ধান্তটা লেখা হয়েছে নাকি, তাড়াতাড়ি বলো। ওকে, ডান। আর সবাই ওকে, প্রান্ত লিখছি ভাই। ওকে, ঠিক আছে। আরো কে, সবাই বলো যে ডান। ওকে,
ওকে, সবার হয়েছে, সবার হয়েছে কিনা আমি কিন্তু টাপ টাপ টাপ। ওকে, ঠিক আছে। আচ্ছা, থিওরি বেসিক 11.1-এর থিওরি বেসিক সব কিছু ক্লিয়ার হয়ে গেছে। এখন আমরা টাইপ 1-এর ম্যাথ করব এবং এই ম্যাথ করেই আমরা ক্লাসটা শেষ করব। তারপর কিছু এইচডব্লিউ দিয়ে দিব, এইচডব্লিউ গুলা সাবমিট করে গ্রুপে, তাইলে হবে। আচ্ছা, টাইপ 1-এর ম্যাথ, টাইপ 1, টাইপ 1 এই টাইপের ম্যাথগুলা কিরকম হবে, এই টাইপের ম্যাথগুলা কিরকম হবে আমি লিখে দিই যে দুইটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকবে মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে হবে। তাহলে টাইপ 1-এর ম্যাথগুলা কিরকম হবে, দুইটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকবে, মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে হবে। ধরো তোমাকে দুইটা বিন্দু দিলাম এরকম, দাঁড়াও একটু বই দেখি কি দেওয়া যায়, -3,7 -7,3। আচ্ছা, ধরো দুইটা বিন্দু দিছি -3,7, আরেকটা বিন্দু হচ্ছে কি -7,3। তাহলে এই অঙ্কটা কিভাবে করব? আচ্ছা, এই অঙ্কটা কি মধ্যবর্তী, আচ্ছা ধরি a 3,7 এবং b -7,3। আমরা কিন্তু অঙ্ক শুরু করে দিয়েছি। এখন সুতরাং a ও b এর মধ্যবর্তী দূরত্ব সমান সমান x2 x2। আচ্ছা, এই লাইনটা একটু পরে লিখি। এই লাইনটা উঠানো এই পর্যন্ত উঠানো হয়েছে কিনা একটু বলো, এই পর্যন্ত উঠানো হয়েছে কিনা একটু বলো কমেন্টে। এই টাইপ 1 দুইটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকবে, মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে হবে, এই পর্যন্ত হয়েছে কিনা, তোলা হয়েছে কিনা? ওকে ওকে, ওকে তাইলে আচ্ছা, তাহলে এ ও বি এর দূরত্ব, এ ও বি এর দূরত্ব কি হবে, সমান সমান এ ও বি এর দূরত্ব কি হবে -7, সূত্রের মাইনাস দেখো এটা হচ্ছে x2, এটা হচ্ছে y2, এটা কত x1, এটা কত y1,
ঠিক আছে, তাহলে আমাদের সূত্র কি ছিল? সূত্র ছিল কি? সূত্র ছিল x2 মাইনাস x1 হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কোয়ার পুরাটার উপরে রুট, তাই না? তাহলে x2 কি? -7, x2 মাইনাস মাইনাস x1 হলো -3, তাই একটু ব্র্যাকেট দিয়ে লিখলাম -3, তাহলে সেকেন্ড ব্র্যাকেট কারণ ফার্স্ট ব্র্যাকেট দেওয়া হয়েছে, হোল স্কোয়ার প্লাস 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 y2 কত? y2 হচ্ছে 3 মাইনাস y1 কত? 7 হোল স্কোয়ার, এই পুরাটার উপর কি? রুট, এই পুরাটার উপর কি? রুট। ওকে, তাহলে এখন তো পুরাপুরি নর্মাল ইকুয়েশন কি হবে? -7, এটা হলো -7 মাইনাস মাইনাসে +3 হোল স্কোয়ার প্লাস 3 - 7 কত? 3 - 7 কত? -4 হোল স্কোয়ার রুট ওভার। ওকে, তারপরে একদম সিম্পল ক্যালকুলেশন কত আসে? 4 4 16 16 32 রুট ওভার 32 রুট ওভার 32 আসবে অ্যান্সার। সো এরকম ম্যাথ তোমাদের বইয়ের শুরুতেই দেখবা 1 নাম্বার ম্যাথে অনেকগুলো ম্যাথ দেওয়া আছে, সবগুলা ম্যাথ HW থাকবে। অনুশীলনী তাহলে অনুশীলনী 11.1 1 নাম্বারের সবগুলা ম্যাথ HW থাকবে। কোনো ম্যাথ যদি না পারো তাহলে আমার আইডিতে মেসেজ রিকোয়েস্ট পাঠাবা যে ভাইয়া এই অঙ্কটা পারি নাই, আমি ওই অঙ্কটা করে দিব, আর HWটা গ্রুপে সাবমিট করো। দ্যাটস অল ফর টুডে। গুড বাই, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, এই কামনা নিয়ে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।